সিভিল ইঞ্জিনিয়ারিং আমি পড়তে নাই করবো, কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিটা খুব ব্যাড। সিভিল ইঞ্জিনিয়ারিং প্রচুর ডিমান্ড, কিন্তু ইন্ডাস্ট্রিটা এত দুর্নীতিগ্রস্ত যে জন্য ছেলেমেয়েরা দাম পায় না। বেসরকারি কলেজগুলো এই ধরনের কোর্স প্রোভাইড করতে পারে বা ওরা সেই যদি এক্সপার্টিস আছে? ওরা যদি করে, প্রথমত বেসরকারি কলেজগুলোর সমস্যা হলো অধিকাংশ ক্ষেত্রে টিচার নেই। কম্পিউটার সায়েন্স বেসরকারি কলেজে তো আমি পড়তে একদম ডিসকারেজ করছি। তো আমি বলছি কম্পিউটার সায়েন্সের বিটেক টিটেক করে কিন্তু খুব বেশি ফিউচার নেই। ইভেন যারা চাকরি করছে তাদের অবস্থা বেশ খারাপ। না, আপনি এখানে টেলিকাস্ট করার আগে হয়তো চানার কাছে আমাদের দুজনের ইন্টারভিউটা চলে যাচ্ছে, কিন্তু সার্ভিস সেক্টরের দিন কিন্তু শেষ হয়ে আসছে। আমাদের ম্যানুফ্যাকচারিংটা নিয়ে ভাবতে হবে। মানে কলকাতা একমাত্র সিটি যে বম্বের সঙ্গে কম্পিট করতে পারে। বিরোধী বিধায়ক ভরা বিধানসভায় সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের পাশ হয়েছে আইনত, এবং সেই বিশ্ববিদ্যালয়গুলো এখন এক্সিস্ট করে। দেশের 90% বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া উচিত। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে লন্ডনে থাকা ইজ দ্য আলটিমেট। কিন্তু ক্যালকাটা ক্যান বিকাম এ লন্ডন। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি থিঙ্ক হাই পডকাস্টের আরেকটি নতুন এপিসোডে। আমার সঙ্গে স্টুডিওতে আজ রয়েছেন বিশিষ্ট প্রযুক্তিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক সুদীপ্ত গুহ। আমরা যে সময়টায় বসে আছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষারও ফল বেরিয়ে গিয়েছে। আমরা যখন ছাত্র ছিলাম তখন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল বেরোনোর পরেই বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশনের ব্যাপারটা শুরু হতো। এখন তো সম্ভবত উচ্চ মাধ্যমিক পরীক্ষারও 6 মাস আগে থেকে প্রি অ্যাডমিশন নিয়ে রাখা যায়। এই মুড়ি মুড়কির মতো তৈরি হওয়া বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো গত কয়েক বছরে সেখানে ছাত্র ভর্তির প্রবণতা মারাত্মকভাবে বেড়েছে। এবং সত্যি কথা বলতে কি, ইঞ্জিনিয়ারিং পড়লেই কোর্স শেষ হলে একটা চাকরি পাওয়া যায়, একটা কেরিয়ার তৈরি হয়ে যায়, এরকম একটা ধারণা থেকেই কিন্তু এইভাবে ইঞ্জিনিয়ারিং পড়া, বেসরকারি কলেজে প্রচুর টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার প্রবণতা শুরু হয়েছিল। মাঝখানে তো এই অভিযোগ আমরা শুনেছিলাম, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল সময় মতো বেরোচ্ছে না, এমন ব্যবস্থা করা হচ্ছে যাতে ছাত্রছাত্রীরা বেসরকারি কলেজগুলোতে যেতে বাধ্য হয়, কারণ সরকারি কলেজে সে চান্স পাবে কি পাবে না সে আনসার্টেনিটির মধ্যে সে কতদিন অপেক্ষা করবে। এত কিছু বিতর্ক পেরিয়ে এবছরও কিন্তু বেসরকারি কলেজগুলোতে প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন, কিন্তু দুনিয়াটা একরকম নেই, বিশেষ করে প্রযুক্তির দুনিয়া। আমি আজকে সুদীপ্তর কাছে এই বিষয়টাই বোঝার চেষ্টা করব যে এই যে এত ছাত্রছাত্রী বেসরকারি কলেজে চলে যাচ্ছেন এবং মূলত কম্পিউটার বা কম্পিউটার রিলেটেড যে সমস্ত ফিল্ড, অনেক নতুন নতুন নামে নতুন নতুন কোর্স তৈরি হয়েছে, সেইগুলো নিয়ে পড়াশুনো করার চেষ্টা করছেন, মনে করছেন আগামী 5 বছর বাদে যখন তারা এই ব্যাপারে ডিগ্রি নিয়ে বেরোবেন তখন তাদের একটা কেরিয়ার সামনে অপেক্ষা করবে। এটা আদৌ কতটা সত্যি আর কতটা মিথ? আমি প্রথম সুদীপ্ত আপনার কাছে জানতে চাই যে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার প্রবণতা একই রকম আছে, বেড়েছে না কমেছে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এটা কি করে ব্যবসাটা শুরু হলো বলি, আমি ব্যবসাই বলছি। যখন নাকি 1991-এ আমাদের দেশে রিফর্ম এলো, তারপর এই ধরুন সার্ভিস কোম্পানিজগুলো যেমন টিসিএস, ইনফোসিস, উইপ্রো বা সত্যম, এরা ইন্ডিয়াতে মানে এক্সপোনেনশিয়ালি বাড়া শুরু করলো। তখন সরকারি যে কলেজগুলো ছিল তারা সাপ্লাই করতে পারলো না ম্যান পাওয়ার। তখন একদিকে দেখবেন প্রাইভেটে অ্যাপটেক, এনআইআইটি বা ব্রেনওয়্যার এরা ওপেন করলো, এরা ছোট কোর্স করিয়ে ঢুকিয়ে দিল ছেলেপুলেদের। সেকেন্ড হলো যে কিছু জায়গায় টিসিএস নিজেই নিয়ে 6 মাস ট্রেনিং করিয়ে তাদের কাজে নামিয়ে দিত, ট্রেনিং করিয়ে। থার্ড, তখন প্যারালালি খুললো এই প্রাইভেট কলেজগুলো। যথারীতি প্রচুর ডিমান্ড মার্কেটে, তারা যাকে তাকে গরুগাতে যাকে পাস করেছে সে মোটামুটি পাস করে চাকরি দিতে হচ্ছে। এবং ওদের কিন্তু 3 ধরনের চাকরি হয়। মানে ধরুন একটা বেশ মানে ওদের লো লেভেল বলে, সেটাই ওরা ওই আইআইটি ছেলেদের বা যাদবপুর কম্পিউটার সায়েন্স এইসব ছেলেদের নেয়। একটা মাঝামাঝি সেটা ইন্টেলিজেন্ট কিছু ছেলেগুলোকে নিয়ে, আর কিছু ডঙ্কি জবস থাকে, আমি ডঙ্কি বলছি না তাদের, বাট তার জন্য ওরা বহু লোক নেয়। যে জন্য দেখবেন খুব বাজে কলেজ তারাও বলছে আমার এখানে ডেলয়েড এসছে, এরা এসছে, ওরা এসছে, কিন্তু তাদের মানেটা খুব কম, তাদের দিয়ে ওই রিপিটেটিভ জব টপ করায়। এবার টাইপিস্ট যেমন উঠে গেছে পৃথিবী থেকে, টাইপিস্ট হঠাৎ এক সময় দেখবেন আমাদের সময় টাইপ শর্ট হ্যান্ড শিখতে লোকে যেটা চাকরি পাওয়া যায়, হঠাৎ টাইপিস্ট প্রফেশনটা উঠে গেল পৃথিবী থেকে। এখন জেরক্স উঠে যেতে চলেছে, ফটোগ্রাফি, যেটা বহু লোক ফটোগ্রাফি করে খেতে, আজকে টেকনোলজি চেঞ্জের সঙ্গে সবার হাতে মোবাইল, ফটোগ্রাফির সেই বাজারটা আর নেই। এমনকি ঘড়ি উঠে গেছে মোবাইল আসার ফলে, ফলে পৃথিবীটা চেঞ্জ হচ্ছে। ঠিক সেরকম আজকে সেই সময় যে কোডিং, আমাদের সময় যে কানেতকার কুলকার্নির বই ছিল, লেটার সি প্লাস প্লাস বা জাভার যে বইগুলো ছিল, যে কোডিংগুলো করতে এই ছেলেগুলো শিখে কোডিংগুলো শিখে চাকরি দিয়ে যেত, এইগুলো কিন্তু মানে মোটামুটি
মানে ইয়ে হয়ে গেছে। এবং এই প্রোগ্রাম শুরু হওয়ার আগে আপনি বলছিলেন যে গ্রাফিক্সের জন্য একসময় আপনাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর লোক দরকার হতো, সেই লোক আজকে দরকার হচ্ছে না। কিন্তু দেখুন আপনাকে দরকার হচ্ছে, কারণ আপনি যে প্রশ্নগুলো করবেন, ইনোভেটিভ যে প্রশ্নগুলো, সেটা কিন্তু এআই দিয়ে আপনি রিপ্লেস করতে পারবেন না। এটা আপনার ওই গ্রে হেয়ার দরকার, আপনার এক্সপিরিয়েন্স দরকার, আপনি গত 25 বছর যে পৃথিবীটাকে দেখেছেন বা 30 বছর, সেটা দরকার। এখানে আগামী পৃথিবীটা এদিকে আসছে, সেদিকে যাচ্ছে, যেখানে নাকি ধরুন এই এই এক্সপিরিয়েন্সগুলো দরকার। মানে কাজের লোক কম্পিউটার সায়েন্সে যেতে পারে, সেটা ভালো কলেজ থেকে গিয়ে সে যদি পিএইচডি করে এটসেট্রা, ইটস অল রাইট। নতুন একটা ডিপার্টমেন্ট ওপেন হচ্ছে দেখবেন, ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং। এটা কম্পিউটার সায়েন্সের একটু আপগ্রেডেড, মানে ভালো করে ম্যাথমেটিক্সটা শিখতে হবে, মানে সাধারণ এমনি ম্যাথমেটিক্স শিখলে হবে না, মানে ডিপতে গিয়ে ম্যাথমেটিক্স শিখতে হবে। মানে এই সাবজেক্টটা কিন্তু দিল্লি আইআইটিতে বহু ছেলে ওই র্যাঙ্ক করে ঢুকে কন্টিনিউ করতে পারেনি, পালিয়ে চলে গেছে। মানে ধরুন কোটা ফোটায় গিয়ে চান্স পেয়েছে আইআইটিতে, কিন্তু পরে আইআইটিতে গিয়ে ওই কোর্সটা শেষ করতে পারেনি। মানে বেশ ডেপথের সাবজেক্ট আর কি। এছাড়া ধরুন আপনি যদি প্রাইভেট কলেজগুলোতে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল, যেটা আছে ট্রিপল বা শুধু ইলেকট্রিক্যাল বা মেটালার্জি, সিভিল ইঞ্জিনিয়ারিং আমি পড়তে নাই করবো, কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিটা খুব ব্যাড, সেটা আমি পরে আসছি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রচুর ডিমান্ড, কিন্তু ইন্ডাস্ট্রিটা এত দুর্নীতিগ্রস্ত যে জন্য ছেলেমেয়েরা দাম পায় না। আমরা যখন পাস করেছিলাম তখন যা ডিমান্ড ছিল, এখন তার 10,000 টাইমস ডিমান্ড। চাকরি একটাও বাড়েনি, তার কারণ একটা দুর্নীতি, সেটা আমি পরে আসছি, ওটা আমি ডিসকারেজ করছি। মাইনিং, ডিফেন্সে প্রচুর লোক দরকার হবে, ডিফেন্স রিসার্চে, স্পেস রিসার্চে, ইলেকট্রনিক্স তৈরি, ইলেকট্রনিক্স আপনার। বেসরকারি কলেজগুলো এই ধরনের কোর্স প্রোভাইড করতে পারে বা ওরা তাদের সেই যদি এক্সপার্টিস করে, আছে? ওরা যদি করে, প্রথমত বেসরকারি কলেজগুলোর সমস্যা হলো অধিকাংশ ক্ষেত্রে টিচার নেই, কারণ তার ম্যানেজমেন্ট খুব বাজে। অর্ধেক দিন এটা ওটা, মানে ওদের যেটুকু কাজ করা দরকার তার 10 গুণ কাজ করে, তার থেকে লোকে থাকে আমি ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করা ভালো। তো ওদের ভালো টিচার নেই অধিকাংশ বেসরকারি কলেজে, ফলে কম্পিউটার সায়েন্স বেসরকারি কলেজে তো আমি করতে একদম ডিসকারেজ করছি। আজকের দিনে আমি একদম ডিসকারেজ করছি কম্পিউটার সায়েন্স, কারণ ওই বিটেক পাস করে কিন্তু যে চাকরিটা ধরুন আজ থেকে 5 বছর আগে পাওয়া যেত, ওই টাইপিস্টরা যেমন চাকরি হারিয়েছে, এরাও চাকরি হারাবে, পাবে না। এক যদি বিটেক করে সে যদি আইআইএসসি থেকে পিএইচডি করে বা সামথিং ইনডেপথ কাজ করে, ইটস অল রাইট। আদারওয়াইজ কিন্তু আমি বলছি কম্পিউটার সায়েন্সের বিটেক টিটেক করে কিন্তু খুব বেশি ফিউচার নেই। ইভেন যারা চাকরি করছে তাদের অবস্থা বেশ খারাপ। আপনি পরের যে সাবজেক্টগুলো বললাম সেগুলো নিয়ে করা যেতে পারে, সেগুলো নিয়ে যদি এক্সপার্টাইজ থাকে। আমি মুখ্যত যেটা বোঝার চেষ্টা করছি যে একটা সরকারি পরিকাঠামো আছে, কিন্তু এখন এত ছাত্রছাত্রী পড়ছে বা মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পেরিয়ে তারা ঢুকতে পারবে না, সরকারি পরিকাঠামো দিয়ে তাদের প্রত্যেককে স্যাটিসফাই করা সম্ভব না। আর দ্বিতীয় এই যে ব্যাপারটা ছিল যে বেসরকারি কলেজে গিয়ে আমি একটা কম্পিউটার রিলেটেড কোনো কোর্স করব, মানে বিটেক করব, তারপরে আমি ক্যাম্পাস থেকে একটা চাকরি পেয়ে যাব, এইটাও কিন্তু বেসরকারি কলেজের দিকে যাওয়ার ব্যাপারে অন্যতম কারণ এই প্রবণতা তৈরি হওয়া। এইটা আদৌ আজকের দিনে কতটা মানে প্র্যাকটিক্যাল আর কতটা এটা যেটা আমাদের গভর্নমেন্ট যেখানে ভুল করেছে, আমি বলি হিস্টোরিক্যালি 78-এ চায়না ম্যানুফ্যাকচারিং শুরু করে। আমরা 91-এ যখন খুলি, একটু আগে যেটা বললাম, তখন আমরা শুধু সার্ভিস সেক্টরটা খুলি, আমরা কিন্তু ম্যানুফ্যাকচারিং খুলিনি। ম্যানুফ্যাকচারিং আমাদের দেশে 2014-তে খুলেছে, তখন চায়না অলরেডি অনেক দূর এগিয়ে চলে গেছে। আজকের দিনে ধরুন এই ঘরে যে কটা চিপ আছে সব কটা চিপ চায়নার তৈরি। আপনি অবাক হবেন না যদি আমরা এখানে কথা বলছি, চায়নার কাছে এই খবরগুলো চলে যাচ্ছে। মানে আপনি এখানে টেলিকাস্ট করার আগে হয়তো চায়নার কাছে আমাদের দুজনের ইন্টারভিউটা চলে যাচ্ছে। কিন্তু আমরা 2014 পর্যন্ত জিনিসটা নিয়ে ভাবিনি। এমনকি 2024-এও রঘুরাম রাজন লিখেছেন যে ম্যানুফ্যাকচারিং করা উচিত, আমাদের শুধু সার্ভিস সেক্টর নিয়ে ভাবা উচিত। কিন্তু সার্ভিস সেক্টরের দিন কিন্তু শেষ হয়ে আসছে, আমাদের ম্যানুফ্যাকচারিংটা নিয়ে ভাবতে হবে। এবং যেখানে যেখানে এই ম্যানুফ্যাকচারিংয়ের জায়গা আছে, আমি শুধু ম্যানুফ্যাকচার করতে বলছি না, ম্যানুফ্যাকচারিংয়ের অনেকগুলো পার্ট আছে। একটা তো আমি শুধু ইঞ্জিনিয়ারিং পড়তে বলছি না, ম্যানুফ্যাকচারিংয়ের ডিজাইন, ম্যানুফ্যাকচারিংয়ের প্যাকেজিং, এখানে তো ইঞ্জিনিয়ারিংয়ের লোক দরকার নেই। লজিস্টিক্স, তার ধরুন স্টোরেজ, ট্রান্সপোর্ট, এর মাঝখানে যে টোটাল কমার্স। এক সময় আমাদের সময় দেখবেন কমার্সের ছেলেদের প্রচুর ডিমান্ড ছিল, মাঝখানে কমার্সটা দুম করে পড়ে গেল। অন্যান্য বোম্বেতে আছে, গুজরাটে আছে, আমাদের এখানে কমার্সের সেই ডিমান্ডটা নেই। এক সময় ইন্ডাস্ট্রি নেই। এবার আগামী দিনে যদি এখানে ধরুন এটাকে যদি বেঙ্গলটাকে যেভাবে এইবার নতুন বাজেটটা এলো, যেভাবে এটাকে যদি আপনি মানে কলকাতার সেই পোটেনশিয়াল আছে, মানে কলকাতা একমাত্র সিটি যে বম্বের সঙ্গে কম্পিট করতে পারে। কলকাতা একমাত্র সিটি যার মধ্যে ক্ষমতা আছে আপনার সিঙ্গাপুর, হংকং বা এটসেট্রা। একসময় কলকাতা পৃথিবীর 2 নম্বর সিটি ছিল, বোম্বের থেকে এগিয়ে ছিল। স্বাধীনতার পরেও আমরা বোম্বের থেকে এগিয়ে ছিলাম, কারণ গঙ্গা মাঝে আসছে, এসে বহরমপুরে দুভাগে ভাগ হয়ে গেছে। এই অ্যাডভান্টেজ কারো নেই এসে, এবং কিছু দূরেই আমাদের সমুদ্র। আমরা যদি এখানে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে পারি,
যেমন আমরা ডিফেন্স সেক্টর, এগুলো তো আপনি যেটা বলছেন সেটা ধরুন সরকার বা অন্যদের কাজ। আমি ওই জায়গাগুলো ছাত্রছাত্রীদের কথা এবার আমি বলছি যে যে 5 বছর পরে আজকে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি তা বদলাবে এবং এখানে অনেক ম্যানুফ্যাকচারিং হাব হবে, এটা মাথায় রেখে একজন ছাত্র বা ছাত্রী তার কোর্স বেছে নেওয়া উচিত এখন। সারা ভারতের কথা বলছি, আমি শুধু বেঙ্গলের কথা বলছি না, সারা ভারতের কথা বলছি। ভারতবর্ষে আগামী দিনে ডিফেন্স সেক্টর, স্পেস সেক্টর, ইলেকট্রনিক্স, ফার্মেসি, ফার্টিলাইজার, তারপর ধরুন এছাড়া ধরুন বিভিন্ন বিজনেস যদি বলেন, লজিস্টিক্স বিজনেস, কোল্ড স্টোরেজ বিজনেস, রিটেইলের বিজনেস, এছাড়া ধরুন আপনার এই বিভিন্ন অ্যাপের বিজনেস। ধরুন আজ থেকে 20 বছর আগে আমরা একসময় হয়তো কম্পিউটারে সবার চাকরি খেয়ে নেবে, নতুন কিছু এমন চাকরি তৈরি হবে যেগুলো আমরা আজকে জানি না। ধরুন আজ থেকে 20 বছর আগে কেউ জানতো যে ফেসবুকে বিজনেস করা যায়? আপনি ফেসবুকে একটা টাইপ করলেন বা আপনি ইউটিউবে একটা আপনি পোস্ট করলেন আপনার এটা, তার জন্য ইউ ক্যান আর্ন, অর ইউর কোম্পানি ক্যান আর্ন, অর আই ক্যান আর্ন, অর আমি আর্ন করতে পারি। এরকম বহু কিন্তু নতুন প্রফেশন আসছে যেটা আমরা দেখতে পাচ্ছি না এআই আসার ফলে। কিন্তু তার জন্য একটা গবেষণা দরকার ছিল। এআইতে আমরা অলরেডি পিছিয়ে গেছি। দেখুন আরেকটা সমস্যা আপনাকে বলি, এই কম্পিউটার সায়েন্সটাকে আমি কেন ডিসকারেজ করছি, আমাদের যে টিসিএস বা ইনফোসিস এরা বেশ কিছু অন্যায় করেছে আমি বলবো। টিসিএস তার যে প্রফিটের টাকাটা, সেই টাকাটা মানে আজকে আমি কম্পিউটার বলতাম ছেলেগুলোকে, প্রফিটের টাকাটা সে এয়ার ইন্ডিয়া কিনে নিল। কি দরকার ছিল তোর? ওখানে রিসার্চ করে এআইতে আপগ্রেড করা উচিত ছিল। ইনফোসিসের যে মালিকরা আছে বড় বড় কথা বলে সোশ্যালিস্ট, পুরো ডিভিডেন্ডের টাকা খেয়ে নিয়েছে, কোনো রিসার্চ করেনি। এখন বলছে গভর্নমেন্ট টাকা দিয়ে রিসার্চ করার জন্য। আরে আপনারা এত টাকা প্রফিট করলেন, সেই টাকাগুলো গেল কোথায়? ডিভিডেন্ড করে ডিস্ট্রিবিউট করে দিলেন আপনারা সব টাকা। এখন দেখুন চায়না আজকে এআইতে এগিয়ে গেছে, আমেরিকা অলরেডি আগে এগিয়ে ছিল, এখন বোধহয় চায়না বোধহয় সবার আগে এআইতে। আমরা ওই জায়গাটা পিছিয়ে গেছি। আমাদের আগামী দিনে গবেষণায় এবং ছেলে মেয়েদের বলছি যারা নাকি পড়াশোনায় ভালো বা মোটামুটি, রিসার্চ কিন্তু একটা আমাদের পেটেন্ট সিস্টেম ইন্ডিয়াতে চেঞ্জ হয়েছে। ফলে আগে যেমন আমাদের সময় যেমন রিসার্চে যেতে লোকে ভয় পেত এটসেট্রা, রিসার্চে আপনারা যেতে পারেন যারা মোটামুটি ভালো স্টুডেন্ট। আগামী দিন কিন্তু পেটেন্ট থেকে কিন্তু বহু টাকা আর্ন করা যাবে, আমি এটা বলছি। এবং যে কোনো সেক্টরে আপনি বলুন এই কিন্তু রিসার্চের মতো হতে হবে। আমাদের এখানে তো রিসার্চ মানে সরকারি ফান্ড নয় ছাড়া আর কিছু হতে বলে তো মনে হয় না। একদম একদম আই এগ্রি উইথ ইউ। মানে সেই রিসার্চের কথা আমি বলছি না। ধরুন একটা নতুন ওষুধ তৈরি করা বা নতুন একটা ধরুন বায়োমেডিসিন একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করা, করে সেটার একটা পেটেন্ট নেওয়া, যাতে সরকারের যে দৃষ্টিভঙ্গি, বেসরকারি কলেজগুলো প্রচুর স্বপ্ন দেখায় এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়া, বেরোলেই অনেকটাই মিথ্যে স্বপ্ন, অনেকটা স্বপ্নই মিথ্যে। আমি বলছি টার্গেট করা উচিত সরকারি কলেজ। সরকারের দৃষ্টিভঙ্গি কি? তারা এই বেসরকারি কলেজগুলোকে এন্ডোর্স করে যাচ্ছে। একটার পর একটা বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে যেটা বিধানসভায় বিল পাস করে তৈরি করতে হয়। সরকারি জায়গায় মানে সরকারের বিরোধী বিধায়ক ভরা বিধানসভায় সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের পাস হয়েছে আইনত, এবং সেই বিশ্ববিদ্যালয়গুলো এখন এক্সিস্ট করে। আমি আপনাকে বলছি, আমি বিশ্বাস করি দেশের 90% বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া উচিত। এবার আপনি বলছিলেন এবং এই জায়গাটা সরকারকে কিন্তু দায়িত্ব নিতে হবে। সরকারকে এই গ্র্যাজুয়েশনের ব্যাপারটা দায়িত্ব নিতে হবে। এবং ছেলেমেয়েরা যদি সরকারি ভালো কলেজ না পায় বা খুব ভালো বেসরকারি কলেজ না পায়, তারা এমনি গ্র্যাজুয়েশন করে তারা ব্যবসার কথা ভাবুক। এই 15 লাখ টাকা দিয়ে ধরুন ইঞ্জিনিয়ারিং করে টাকাটা নষ্ট করার থেকে ওই 4টে বছর তারা, এখন তো সেমিস্টার সিস্টেম, ওই 4টে বছর তারা কোনো একটা বিজনেসের কথা ভাবুন। হাজার বিজনেস আছে। এবার আপনি জিজ্ঞেস করলেই বলে কি বিজনেস করা যায়? আর এই যে একটা সিঙ্গারা আছে, এই সিঙ্গারার মধ্যে ময়দা আছে, সেই ময়দাটা একটা জায়গায় তৈরি হচ্ছে, একটা জায়গায় কোল্ড স্টোরেজ আছে, একটা লজিস্টিক্স আছে, তারপর সে এখানে এলো, রিটেইল একটা দোকানে এলো। আমি এই পুরো সাপ্লাই চেনে কোনো একটা জায়গায় তো আমি পিটাবো। পৃথিবীতে এত খারাপ জায়গা পৃথিবী না যে আমি পুরো সাপ্লাই চেনে কোনো, বা আলু যে তৈরি হলো বা তেল যে তৈরি হলো তারা যে এলো। এবং শুধু তাই না, আমাদের এগ্রিকালচারকে ডাইভার্সিফাই করতে হবে। এবার বলি আমি চাষ করবো, কেন করবেন না? সাউথ ইন্ডিয়ায় জানেন সফটওয়্যারের ছেলেরা সফটওয়্যার চাকরি ছেড়ে তারা ওখানে মাছের ভেড়ি বানাচ্ছে বাড়িতে, আর্টিফিশিয়াল মাছের ভেড়ি। তারা কি করছে, গোদাবরী থেকে জল নিয়ে এসে বাড়িতে, আমি এই বিজনেসগুলোর কথা বলছি, মানে কতগুলো, তারা বাড়িতে এসে ভেড়ি বানিয়ে সেই মাছ 400 টাকায় আমি সকালবেলা গিয়ে অন্ধ্রের মাছ হিসেবে খাচ্ছি। কর্ণাটক থেকে আমাদের ডিম পাঠাচ্ছে, হাঁসের ডিম পাঠাচ্ছে, আমরা এখানে তৈরি করতে পারছি না। প্রথমত গভর্নমেন্টকে ওই পরিবেশটা, এখন আপনি বলবেন যে ওটা করতে গেলে এই কানের সামনে এসে বন্দুক ধরবে। এখানে তো ভেরি যা অবস্থা, আমরা যা জ্ঞান হওয়ার পর থেকে দেখেছি, আপনি যদি ওখানে করতে যাই কানের সামনে বন্দুক এসে ধরবে, ভাই এত টাকা দিন। ওই পরিবেশটা ইনশিওর করতে হবে গভর্নমেন্টকে। আমাদের এখানে তো মাটি খুললেই জল। আমাদের সরকার তো চেঞ্জ হয়েছে, হ্যাঁ সেটা করতে হবে, অবস্থান চেঞ্জ হবে এইসবের। আমার বিশ্বাস হবে এবং আমি আপিল করছি যে এই জায়গাটা যেন চেঞ্জ করা হয়। এই শুধু এইটুকু চেঞ্জ করলে না, একটা বড় চেঞ্জ চলে আসবে। আমি আমার বাড়িতে একটা যদি পোলট্রি, একটা ডেয়ারি বা একটা ডেয়ারি তো অলরেডি গভর্নমেন্ট অ্যাকশন নিয়েছে, ধরুন এই আমুল এসছে,
ফিশারিজ, প্রচুর পয়সা। বেঙ্গল যখন পৃথিবীর 2 নম্বর সিটি ছিল, তখন বেঙ্গলের সবচেয়ে বড় লোক কে ছিলেন? রানী রাসমণি। বেঙ্গলে কিন্তু টাকা পয়সা কিন্তু বামুন কায়েত বদ্রীদের হাতে ছিল না, ছিল কৈবর্তদের হাতে, ছিল মাহিষ্যদের হাতে। আপনি দেখুন রানী রাসমণি, মল্লিক, রায় মল্লিক, এই ধরুন এই রঞ্জিত মল্লিকরা, এদের হাতে টাকা। যাদবপুরের টাকাকে দিয়েছে সুবোধ মল্লিক, যাদবপুরের টাকা দিয়েছে সুবোধ মল্লিক, মতিশীল। মানে ব্যবসাটা ছিল এদের হাতে। কুন্ডু, এদের হাতে টাকা ছিল। শেঠ, এদের হাতে টাকা ছিল। আজকে এদের জেনারেশন, আজকে না, মানে ইনফ্যাক্ট আমার বাবার সময়, বাবা বলছেন বাবাদের ক্লাসে তেলের বিশাল বিজনেস ছিল। তেলের বিজনেস করলে যখন এই লাইসেন্স পত্র চালু হলো, বিজনেস বন্ধ করে তার ছেলে শিবপুর বিই কলেজে ইঞ্জিনিয়ারিং পড়তে চলে এলো। যাদবপুরে হেরাদি ডিপার্টমেন্ট ছিলেন জে.আর বিশ্বাস প্রফেসর, নাম করা প্রফেসর। তাদের বিশাল ব্যবসা ছিল, তাঁতের ব্যবসা ছিল। তাদের ব্যবসা ছিল, উনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে, উনি প্রফেসর হয়ে লাইফ কাটিয়ে দিলেন, ডিন হয়ে, যাদবপুরে ডিন হয়েছিলেন বোধহয় শেষ গিয়েতে। কিন্তু উনি যদি ওনার ব্রেনটা ধরুন আজকে একটা তাঁতের ব্যবসায় লাগাতেন, এখন আপনি বলবেন আরে যাদবপুরের প্রফেসর কিন্তু তাঁতের ব্যবসা, আরে উনি কয়েক লক্ষ লোককে চাকরি দিতে পারতেন, যেটা ইয়েতে পারছে, যেটা আজকে মানে বাংলাদেশে পাচ্ছে। কিন্তু যশোরে যে পরিবেশটা ছিল, সেই পরিবেশটা আমাদের এখানে ছিল না। ওই পরিবেশটা এনশিওর করতে হবে। ওই পরিবেশটা যদি এনশিওর করতে পারি, এবং আমার বিশ্বাস আগামী দিনে সেটা এনশিওর হবে। দেখুন আমাদের বহু ছেলে ছত্তিশগড়ে গিয়ে ভালো বিজনেস করছে, বহু ছেলে ঝাড়খণ্ডে গিয়ে ভালো বিজনেস করছে, এখানে পারছে না। বিজনেস নিয়ে কিন্তু ছেলেপুলেদের ভাবতে হবে আমরা কি কি ডিমান্ড। আমাদের টেক্সটাইলে আমাদের ডিমান্ড আছে, আমাদের রোজ কাপড় পরতে হয়। ফিশারি, ডিয়ারি, এগ্রিকালচার, তারপর আপনার অ্যানিমেল হাজবেন্ডারি, কেন করবো না ব্যবসা? দমদমের ভীম ঘোষ তৃণমূলের নেতা ছিলেন, তার 2 ছেলেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বানিয়ে সে লন্ডনে থাকে তারা। আর দমদমে ঘোষপাড়ার মোটামুটি দুধের ব্যবসা প্রায় বন্ধ হতে বসেছে, অথচ এখানে কোটি কোটি টাকা। আজকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করে আজকে 25 বছর পর তার যে অবস্থা হয়েছে, আমার বিশ্বাস ভালো আছে। এখানকার ছেলে মেয়েদের মাইন্ডসেট হচ্ছে যেমন আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে লন্ডনে থাকা ইজ দ্য আলটিমেট, কিন্তু ক্যালকাটা ক্যান বিকাম এ লন্ডন। আমি যেটা বলার চেষ্টা করছি যে আমরা যদি চেষ্টা করি, হোয়াইট কলার জবটা আমাদের গরু দোয়ানো আর ইঞ্জিনিয়ার হয়ে লন্ডনে থাকা, এখন কিন্তু গরু সামাজিক সম্মানে আকাশ পাতাল তফাৎ। এখন কিন্তু গরু দোয়া, এই জায়গাটা আমাদের চেঞ্জ করতে হবে। এই জায়গাটা আমাদের চেঞ্জ করতে হবে, কারণ আগামী দিনে কিন্তু ওই ইয়ের যে জবটা আছে, ওই যে আপনার যে হোয়াইট কলার জবটা, লন্ডন অলরেডি লন্ডন ইজ গন। এবং দ্বিতীয়ত হচ্ছে যে হোয়াইট কলার জবের দিন কিন্তু শেষ হতে চলেছে, আমাকে কিন্তু আবার ফিরে আসতে হবে। এবং এটা কমপ্লিটলি যে ব্লু কলার জব তা না। আগে যেমন দুধ দোয়াতে হতো, এখন তা না, এখন তো মেশিনে আপনি দেখেছেন বড় বড় ডেয়ারি মেশিনে, লার্জ স্কেল, মানে সেইখানে যেতে হবে বা সেই চিন্তা ভাবনা রাখতে হবে। ঘোষপাড়া, দমদমের ঘোষপাড়া বা ধরুন বাঘাযতীনের ঘোষপাড়ার যদি মানে তারা আমুলের মতো তারা যদি একটা কোঅপারেটিভ তৈরি করে, তারা ব্যাংক থেকে লোন পেতে পারে, তারা ওই অটোমেশন করতে পারে। আপনি ধীরুভাই আম্বানি কি করে ব্যবসা শুরু করেছেন যেটা বলছেন, আমি বলছি না, কিন্তু আজকে কোনো একটা বাঙালি বাবা মাকে আপনি বলতে পারবেন যে তারা এটা মানে পাবলিকলি তারা স্বীকার করবে না আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক, দরকার নেই সে কাপড়ের ব্যবসা করুক। তার বাবা মা বলবে না ইঞ্জিনিয়ার করতে হবে ছেলেকে। এখান থেকে কিন্তু আমি বলছি মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। ইঞ্জিনিয়ারিং আমি পড়তে না করছি না, আমার মেয়েও তো জয়েন্ট দেবে, তা সেও প্রিপেয়ার্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য। আমি তাকে বারবার বলি যে তুই ইঞ্জিনিয়ারিং করটার কিন্তু একটা বিজনেসের কথা ভাবিস, সে আপাতত সে ভাবতেই রাজি না। আমি অস্বীকার করছি না, কিন্তু আমি বলছি কম্পিউটার সায়েন্সের বিটেক আজকের দিনে কিন্তু, বা সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিটেক আমি একদম ডিসকারেজ করছি। মানে আমি নিজে সিভিল ইঞ্জিনিয়ার হয়ে, যদিও আমার লাইফ মোটামুটি ভালোই কেটে গেছে, তবুও আমি ডিসকারেজ করছি। আপনি বেসরকারি কলেজগুলো সম্পর্কে বলতে গিয়ে শুরুতেই ব্যবসা বললেন, যে এই যে ব্যবসাটা, আমি বলছি যে ব্যবসাটা আমি আজকে আপনি ব্যবসাটা কাদের বলছি, উচ্চ মাধ্যমিক অ্যাসপিরেন্ট, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ধরুন আরো 4 মাস বাদে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে সিট বুক করে রাখতে হচ্ছে। তার জন্য 1-1.5 লাখ 2 লাখ টাকা খরচা করে সিট বুক করে রাখা। এবার আমি রেজাল্ট কি করি তার উপরে ওই সিটটা আমি নিতে পারবো কি পারবো না, কিন্তু টাকা আমি ফেরত পাবো না। আমি বলছি যুগটা যেদিকে যাচ্ছে, ওই টাকা দিয়ে ওই সিটটা না বুক করে, ওই যে সাপ্লাই চেইন বললাম, ওই সাপ্লাই চেইনের মাঝখানে একটা জায়গায় গিয়ে আমরা যেন ঢুকি। আমি আমার তরফ থেকে এটা অ্যাডভাইস যে ওই সিটটা বুক, যদি আপনার ছেলে আইআইটিতে পায়, যদি আপনার ছেলে যাদবপুর বা এনআইটিতে পায়, আমি বলছি যে সে ভর্তি হয়ে যাক। কিন্তু কোনো একটা খারাপ কলেজে কোনো একটা খারাপ সাবজেক্ট নিয়ে 15 লাখ 20 লাখ টাকা দিয়ে ভর্তি করে আপনার ওই ডিগ্রি কেনা, এমনকি আজকের দিনে লোকে বিভিন্ন প্রাইভেট কলেজে বিএ অনার্সের ডিগ্রি কিনছে, কেন জানেন? বিশ্বাস করবেন না, যেহেতু আমাদের ছেলেমেয়েরা সব এখন প্রাইভেট স্কুলে পড়ে, তাদের এয়ার কন্ডিশন ঘর এটসেট্রা, এদের হ্যাবিট হয়ে গেছে, এরা গিয়ে বঙ্গবাসীতে গিয়ে পড়তে পারবে না, এরা গিয়ে গোয়েঙ্কা কলেজে গিয়ে পড়তে পারবে না, বা ইভেন প্রেসিডেন্সি প্রেফার করছে না।
তারা বলছে না আমি মানে ছেলে এত মানে দুধে ভাতায় হয়ে গেছে, সে বলছে আমি নাম করছি না, এই প্রাইভেট কলেজে আমি গিয়ে ইংলিশ অনার্স পড়বো বা প্রাইভেট ইউনিভার্সিটিতে, ওখানে তো আপনার ডিগ্রি এমনিই দিয়ে দেবে আপনাকে, আপনি পড়াশোনা করেন আর না করেন আপনাকে ডিগ্রি দিয়ে দেবে, ওই ডিগ্রি পাস করে আপনি কোথায় চাকরি পাবেন, মাঝখানে আপনার 15 লাখ টাকা বেরিয়ে চলে গেল। আমি এইখানে আমি ডিসকারেজ করছি, আমি বলছি তার থেকে ভাবুন বিজনেস করার কথা। আগামী দিনে কিন্তু যুগটা পাল্টাচ্ছে, আগামী দিনে কিন্তু যে লোকটা ধরুন ইয়ের বিজনেস করছে আপনার, আপনি এগ বললে আপনি বলবেন যে ছোড়াছড়ি হচ্ছে, যে ধরুন পোলট্রি বা যে ডেয়ারি বা যে এটসেট্রা বা ইভেন টেক্সটাইল ওর ইভেন হ্যান্ডিক্রাফট, আপনি হ্যান্ডিক্রাফট মানে আপনাকে হাতে তৈরি করতে হবে তা না, আপনি পুরুলিয়া থেকে জিনিসটা নিয়ে এক্সপোর্ট করে আপনি পাঠিয়ে দিন লন্ডনে। পুরুলিয়া থেকে যারা দাম পাচ্ছে না পুরুলিয়ার লোকগুলো, আপনি লন্ডনে যদি পাঠান, এক্সপোর্টের ব্যবস্থা যদি করতে পারেন, আপনি আইআইএফটি থেকে একটা 6 মাসের কোর্স করুন, করে আপনি জানুন যে এক্সপোর্টটা কী করে করে। আমি বলছি, এবং আজকে 2 বছরের কোর্স করার দরকার নেই, আজকে আপনার নলেজটা এতটা অ্যাভেলেবেল যে আইআইএফটিতে 2 বছরে যে কোর্সটা করায় এক্সপোর্ট সম্পর্কে, আপনি ইউটিউবে অলরেডি এমআইটি ওপেন কোর্স ওয়ার্ক বা এটসেট্রা এসব জায়গায় পেয়ে যাবেন। আপনি আপনার নলেজ বাড়ান, মানে ইট ইজ নট আজকে ডিগ্রি কিন্তু খুব একটা দরকার নেই, আপনি আপনার নলেজ বাড়ান, বাড়িয়ে আপনি চলে যান পুরুলিয়ায়। ও যে লোকগুলো ধরুন ওই রাস্তায়, আপনি যখন পুরুলিয়ায় বেড়াতে যান আপনি দেখবেন রাস্তায় ওই লোকগুলো একটা মানে খেটে খুঁটে তৈরি করা জিনিস আপনাকে 100 টাকায় বিক্রি করছে, মাত্র 100 টাকায় বিক্রি করছে, যেটা ভেরি মাচ আনফর্চুনেট। এবার আপনি যদি ওই জিনিসগুলোকে লন্ডনে বা সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করতে পারেন, আপনি যদি অ্যামাজন বা কারোর থ্রুতে আপনি ওই জিনিসগুলো কিনুন, কিনে আপনি ওকে 200 টাকা বা 250 টাকা দিতে পারবেন, ও খুশি হবে, আপনিও খুশি হবেন। আপনাকে আমি বলছি না হ্যান্ডিক্রাফটের জিনিস বানান, কিন্তু বিজনেসটা নিয়ে ভাবতে হবে। দেখুন, আমি একজনের কাছে এটা শুনেছিলাম, যিনি ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় কাটিয়ে এখন রিটায়ার্ড লাইফে আছেন, কিন্তু উনি বলেছিলেন যে আমি আজ থেকে প্রায় 3 বছর আগে আমায় বলেছিলেন যে আমি আজকে দাঁড়িয়ে আপনাকে বলে যাচ্ছি যে নলেজ বেসড দুনিয়া আর থাকবে না। আপনার কত বড় ডিগ্রি আছে এটার জন্য আপনাকে কেউ পয়সা দেবে না, নলেজ থাকলে থাকতে হবে, ডিগ্রি বেসড নয়, এটা হবে স্কিল বেসড। একদম একদম আপনার কোনো ডিগ্রি থাকার দরকার নেই, কিন্তু আপনি যদি ওয়েল্ডিংটা করতে পারেন। হ্যাঁ, মানে আমাকে উনি বলেছিলেন যে জলের নিচে এই যে সমস্ত ওই ইয়েগুলো আছে না, রিগ ফিগ গুলো, যেখানে তেল মাটির সমুদ্রের নিচে থেকে তেল তোলে, ডাটা সেন্টার চাইনিজ জলের নিচে ওয়েল্ডিং করার জন্য উনি বলছেন আমি দাঁড়িয়ে একজন এসছেন, তাকে নিয়ে আসা হয়েছে রিলায়েন্সের হেলিকপ্টারে, কারণ তার স্কিল ওইটা তিনি পারেন। আপনাকে ওয়েল্ডারের স্যালারি বলি আমি আপনাকে, ওয়েল্ডারের স্যালারি অন অ্যান এভারেজ কম্পেনসেশন হোয়াটএভার, মানে উনি তো কন্ট্রাক্ট এসে শুধু কাজটা করে দিয়ে চলে যাবেন। ওয়েল্ডারের আপনি পুঞ্জ লয়েড বা ডটসাল এই ধরনের যে কোম্পানিগুলো আছে ওখানে গিয়ে আপনি ইঞ্জিনিয়ারদের এভারেজ স্যালারি নিন, ওয়েল্ডারদের স্যালারি বেশি, কারণ পাইপলাইনের যে ওই ওয়েল্ডিং সেটা ভীষণ টেকনিক্যাল, এবং ওটা শুধু এই না, ধরুন একজন ওয়েল্ডার যদি 6 মাস ছুটি নিয়ে নেয়, ও চাকরিতে যখন জয়েন করে ওকে টেস্ট নেওয়া হয়, কারণ চোখের ধরুন অ্যাকুরেসি দরকার, যে হাতের কাজটা ওটা দরকার। ওয়েল্ডার ফিটার এটসেট্রা, ইভেন আপনি আজকের দিনে বাড়িতে ফ্রিজ রিপেয়ার করার লোক পাবেন না, ফ্যান খারাপ হয়ে গেছে ফ্যানটাকে ফেলে প্লাম্বার পাবেন না। এটা ওয়েস্টার্ন কান্ট্রিজে আছে, এখানে কিন্তু এটা শুরু হবে, এবং অলরেডি বিভিন্ন ধরুন অ্যাপ ট্যাপ আছে যেখানে প্লাম্বার নেওয়া হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, অলরেডি শুরু হয়েছে কিন্তু জিনিসটা। ফলে আমি বলছি যে আমি এটা কিন্তু এই মানে এমনি জ্ঞান দিচ্ছি না। বেসরকারি যে নেটওয়ার্ক অফ ইঞ্জিনিয়ারিং কলেজ আমি বলছি কোন জায়গায় স্কিল ইজ নট ইম্পর্টেন্ট, মানে তারা কি স্কিল শেখায় আপনি বলুন তো, তাদেরকেই নিয়ে ইনফ্রাস্ট্রাকচার আছে, স্কিল শেখান, টিচার নেই, ইনফ্রাস্ট্রাকচার টিচারই নেই, তারা টিচার রিক্রুট করে না, কারণ এই কলেজগুলো মেইনলি কালো টাকাকে সাদা করার জন্য তৈরি হয়েছে, অধিকাংশ বেসরকারি কলেজ। আমি সোজা কথা বলছি, আপনি চেতন ভাগাতের রেভলিউশন 2020 বলে উপন্যাসটা পড়বেন, যে কি ভয়ঙ্কর, মানে এই সব দুর্নীতির টাকা ফাঁকা, গ্যাপ ট্যাপের টাকা পয়সা, গঙ্গা অ্যাকশন প্ল্যান টাকা পয়সা ইয়ে করে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয়েছে। এবং ঘটনা হচ্ছে অধিকাংশ বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ সাইতে টিচার নেই, কিচ্ছু নেই, এরা ছাত্রদের লুট করছে এরা। তাও আমি বলছি ভালো বেসরকারি কলেজে যদি ট্রিপলই মানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, মেকানিক্যাল বা মেটালার্জি, বা শুধু ইলেকট্রনিক্স বা শুধু ইলেকট্রিক্যাল, বা ধরুন আপনার মাইনিং স্টিল পড়তে পারেন। আমি দুটো জিনিস আমি একদম মানে বাদ দিচ্ছি, একটা সিভিল ইঞ্জিনিয়ারিং আর একটা কম্পিউটার সায়েন্স, এই দুটো বিটেক করে লাভ নেই। সিভিল ইঞ্জিনিয়ারিং আপনি যদি পিএইচডি করে যদি আপনি হাইফাই জায়গায় যান, প্রচুর রিসার্চের স্কোপ আছে, এই আছে, নইলে নতুন ব্রিজ তৈরি হচ্ছে কি করে, নতুন টাইপের ব্রিজ তৈরি হচ্ছে কি করে, মাটির তলায় আপনি ব্রিজটা কি করে বানাবেন, বড় ড্যাম তৈরি হচ্ছে, তার জন্য ডিজাইনের দরকার, ফলে কিন্তু নাম্বার খুব কম।
তাদের চাকরি খুব ভালো চাকরি, সুপার স্পেশালিটি। হ্যাঁ মানে তাদের ধরুন যারা কনসালটেন্সি করছে তাদের কিন্তু অবস্থা ভালো, কিন্তু কনসালটেন্সি দেখা কজন 5%, বাকি যে 95% যারা ধরুন কনস্ট্রাকশনে কাজ করছে, যেমন পরিবেশ খারাপ সেই রকম বাকি করাপশন আমি আর সেগুলো আর বললাম না, মানে যেটা অধিকাংশ ভদ্রলোকের ছেলেমেয়ের পক্ষে মানে টলারেট করা খুব ডিফিকাল্ট। দেখুন এই আলোচনা আর এগিয়ে নিয়ে লাভ নেই। আমি আজকে এই সময়ের প্রেক্ষিতে সুদীপ্তকে ডেকেছিলাম এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য, কারণ বাবা মায়েরা তো সন্তানের ভবিষ্যৎ নিয়ে সবসময় ভাবেন এবং তারা মনে করেন যে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং এর একটা ডিগ্রি নিয়ে বেরোলে বোধহয় তার ভবিষ্যৎ সব থেকে সুন্দর হবে। কিন্তু মনে রাখতে হবে যে আজকে যে ইঞ্জিনিয়ারিং কলেজে স্টেপ ইন করছে সে কিন্তু 4 বছর 4.5 বছর 5 বছর পরে ওখান থেকে পাশ করে বেরোবে। তখনকার দুনিয়াটা আজকের দুনিয়া থেকে আমূল আলাদা হয়ে যাবে। ফলে চিন্তা ভাবনা এরকমই করা উচিত যে 5 বছর বাদে কোন ধরনের বিদ্যা বা কোন ধরনের স্কিলের দাম পাওয়া যাবে সেইটার উপর নির্ভর করেই কিন্তু আজকে পদক্ষেপ করা উচিত। ধন্যবাদ সুদীপ্ত আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরও। দেখছিলেন থিঙ্ক হাই পডকাস্ট।